নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে যে থাম্বনেলটা করেছি, পঞ্চায়েত দখল ছাড়া বিজেপির এ রাজ্যে ক্ষমতায় আসাটা এক প্রকার মুশকিল, এবং হচ্ছে শুভেন্দু অধিকারী, অমিত শাহ এরা যে দাবি টাবিগুলো করছেন 170, 177 এসব আসন নিয়ে আসবেন, সেটা কেন সম্ভব নয় বা সেটা বাস্তবতা কি বা বাংলায় সেই ক্ষেত্র তৈরি হয়েছে কিনা সেই নিয়ে আলোচনা করব। তো আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রইল এবং ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। তার আগে বলে রাখি, আপনারা আমার চ্যানেল দেখছেন, আপনাদের ভালো লাগছে, প্রচুর কমেন্টস করছেন, লাইক করছেন। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব। এবং পাশাপাশি হচ্ছে বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে আমি কেন এই থাম্বনেলটা করেছি, যে গত কয়েকদিন ধরে আপনারা নির্বাচনী প্রচারে দেখছেন যে শুভেন্দু অধিকারী বলে দিল যে 3 থেকে 77 হয়েছি, 77 থেকে 177 হয়ে যাব এবার। মানে ক্ষমতায় এসে যাচ্ছে 177 আসন নিয়ে। আর অমিত শাহ এবার আর ওই আপ কি বার 200 পার সেটা বলেননি, 170 আসন নিয়ে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। তো এই নিয়ে ব্যাপক প্রচার প্রচার চলছে, মিডিয়া আছে, মিডিয়া তো খোল করতাল বাজাবেই। তো আমি যেটা বাস্তব অবস্থাটার কথা বলতে চাইছি আপনাদের কাছে, তার জন্য একটু আপনাদের মানে পুরনো জায়গাতে চলে যেতে হবে, ইতিহাস চলে যেতে হবে, বাস্তবতা যে জায়গাটা সেই জায়গাটাতে যেতে হবে। যেটুকু আমি বুঝি বা আমি কয়েকজন যে রাজনৈতিক পর্যবেক্ষক বা রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে হচ্ছে আলোচনা করলাম গত কয়েকদিন ধরে যে কি কি হতে পারে। তো সেই কারণে বলছি যে একটা সরকার যখন চলে যায় বা পট পরিবর্তন হয়ে যায়, তার কিছু ক্ষেত্র প্রস্তুত হয়, সেটা একদিনে হঠাৎ করে 2-4 মাস 6 মাসের মধ্যে সেটা হয় না। সেই কারণে বলছি যে বামপন্থ সরকার চলে গিয়েছিল 34 বছর বাদে 2011 সালে। তো তৃণমূল ক্ষমতায় এসেছিল, কিন্তু তার ক্ষেত্রটা প্রস্তুত হয়ে গেছিল কিন্তু 2008 সালেই। আপনারা নিশ্চিতভাবেই জানেন 2006 সালের সিঙ্গুরের ঘটনা, আন্দোলন, এবং 2007 সালে নন্দীগ্রামের আন্দোলন এবং তার পক্ষে তারপর গুলি চালানোর ঘটনা। তার এফেক্টটা কিন্তু প্রথম হচ্ছে যে ধাক্কাটা সিপিএম এর কাছে এসেছিল, সেটা হচ্ছে যে 2008-এর পঞ্চায়েত নির্বাচন। আপনারা জানেন যে 2008-এর পঞ্চায়েত নির্বাচনে হচ্ছে পূর্ব মেদিনীপুরের এবং দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদ তৃণমূল দখল করেছিল, এবং হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া এই 3টে জেলায় জেলা পরিষদ দখল করতে না পারলেও সিংহভাগ আসন নিচুস্তলায় গ্রাম পঞ্চায়েত বা ব্লকের আসন নিচুতলায় প্রায় হচ্ছে 55-60% পর্যন্ত আসন তারা দখল করেছিল। এবং হুগলি, মেদিনীপুর, অনেকগুলো জেলায়, পূর্ব বর্ধমানে নিচুতলায় কিন্তু 30%, 40% আসন কিন্তু দখল করেছিল। কিন্তু 8 সালেই তৃণমূল বুঝিয়ে দিয়ে গেছিল যে গ্রাম বাংলায় কিন্তু এবার ক্ষমতার বিন্যাস চেঞ্জ হতে চলেছে। এবং যেটা দেখা গেল যে ওই পঞ্চায়েত নির্বাচনে সিপিএম এর ফল খারাপ হওয়ার পরে সিপিএম অনেক জায়গায় জেলা পরিষদ ধরে রেখেছে, কিন্তু মিডিল টায়ার, লোয়ার টায়ার, যেটা 3টে টায়ারে, তো আপনারা জানেন পঞ্চায়েতে জেলা পরিষদ, সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এই মিডিল টায়ার, লোয়ার টায়ারে প্রচুর আসন সিপিএম হেরে গিয়েছিল এবং দুটো জেলা পরিষদ হাতছাড়া হয়েছিল। বড় দুটো জেলা, যেটা আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে 16টার 31টা, মানে 47খানা বিধানসভা যেখানে। তো এইটা হওয়ার পরে যেটা হলো যে পঞ্চায়েতে হারার পরে একের পর এক দেখা গেল সিপিএম হচ্ছে বিভিন্ন সমবায় সমিতিতে হারছে, বিভিন্ন স্কুল কমিটির নির্বাচনে হারছে, বিভিন্ন কলোনি কমিটির নির্বাচনে হেরে যাচ্ছে। এগুলো ছিল তার হচ্ছে আস্তে 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 সেগুলো বই প্রকাশগুলো ঘটছিল যে ক্ষমতার বিন্যাসটা হচ্ছে, মানে ক্রমশ হচ্ছে সিপিএম ডিসকার্ড করছে, মানুষ সিপিএম কে ছেড়ে দিচ্ছে। তো এবার তার ফলস্বরূপ দেখা গেল 2009 সালের লোকসভা ভোটে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জোট ভালো ফল করলো, 26খানা আসন নিল, একটা এসইউসি জিতেছিল, বামফ্রন্ট 15টা আসন পেল। তা 9 সালের পর থেকে যেটা অনেকেই বলতেন রাজনৈতিক বিশ্লেষক বা যারা, যে 9 সালের পরে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, যে সিপিএম ক্ষমতায় সরকারে ছিল কিন্তু ক্ষমতায় ছিল না, ক্ষমতাটা তখন এনজয় করছিল তৃণমূল। কারণ 9 সালের লোকসভা ভোটে এখান থেকে কংগ্রেস তৃণমূল জোটের 26টা আসন জেতার পরে যখন ইউপিএ 2 হলো, তো এই ইউপিএ 2 সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী সিদ্ধান্ত নিয়ে রেলমন্ত্রী করলেন। তারপরে এই রেলমন্ত্রী করার পরে একের পর এক হচ্ছে প্রজেক্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করা শুরু করলেন পশ্চিমবাংলাতে। এবং তখন থেকেই বোঝা যাচ্ছিল যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলার জন্য কিছু করতে চায়, সোনিয়া গান্ধী কিছু করতে চায়, কংগ্রেস করতে চায়, বা কংগ্রেস তৃণমূল জোট পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে চায়। তো সেই কারণে একের পর এক হচ্ছে যখন রেল প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন, শিলান্যাস করছেন, এইসব হচ্ছে বাজেটে একটা বড় স্যাংশন দিচ্ছেন বাংলার জন্য,
তখন কিন্তু আস্তে 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 জমিটা কিন্তু তৈরি হয়ে গেছিল যে এবার হচ্ছে কংগ্রেস তৃণমূল হচ্ছে এ রাজ্যটা যদি ক্ষমতা আসে তারা কিছু করতে চায়, একটা মেসেজ কিন্তু মানুষের কাছে চলে গিয়েছিল। তো এবার আমি যেটা বলছি যে আমাদের বাংলাতে 294টা আসনের মধ্যে দেখবেন 200রও বেশি আসন, আমি বলবো যে প্রায় ধরুন 250-র কাছাকাছি, 240, 250, 250 কাছাকাছি গ্রাম বাংলার ভোটের কিন্তু বড় ফ্যাক্টর। 200র মতো অ্যাসেম্বলি হচ্ছে শুধু মানে 200 আশপাশে অ্যাসেম্বলি হচ্ছে একেবারে রুরাল অ্যাসেম্বলি, এবং হচ্ছে পুরসভা রয়েছে এমনও অ্যাসেম্বলিতে যেখানে দেখা যাচ্ছে যে পুরসভার যা ভোট বা পুরসভার ভোটে প্রায় সমান সমান, বা এমনও দেখা যাচ্ছে যে ছোট পুরসভা তার সঙ্গে 8খানা 10খানা পঞ্চায়েত যুক্ত রয়েছে, সেখানে পঞ্চায়েত ভোটের ফ্যাক্টর, পঞ্চায়েত এলাকার ভোটের একটা বড় ফ্যাক্টর হয়ে যায়, যেটা গ্রামাঞ্চলের ভোট আপনারা জানেন। তৃণমূল অনেক পুরসভাতে এখনো এই অবস্থাতে হচ্ছে, পুরসভাতে এলাকাতে হয়তো 5000 ভোটে পিছিয়ে থাকে, কিন্তু সেই পুরসভার সঙ্গে আরো 6টা বা 8টা পঞ্চায়েত আছে, সেখান থেকে সে 10-15 হাজার ভোটে লিড করে আসনটা জিতে যায়। তো গ্রাম পঞ্চায়েত এলাকার যে অবস্থানটা, সেই অবস্থানটা কিন্তু বহু আসনের হচ্ছে ভাগ্য নির্ধারিত করে, এবং 180-90টা তো প্রায় রুরাল সিটি রয়েছে, যেগুলো হচ্ছে পুরো পঞ্চায়েত এলাকায় যাদের পুরসভা নেই। তো এই জন্যই বলছি যে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে 2018-19 সালে যখন এখানে বাংলা বিজেপি 18টা আসন জিতেছিল, তখন অনেকে বলেছিল যে 2021 সালে বিজেপির হয়তো ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, কিন্তু তখন বিজেপির হাতে পঞ্চায়েত ছিল না। আরেকটা যেটা বিজেপির যে পদক্ষেপ, হয়তো কেন্দ্রীয় সরকারে যারা আছে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা হয়তো ভেবেছিল যে 18টা আসন জিতে গেছি, সিপিএম এর একটা বড় ভোট ট্রান্সফার হয়েছিল, 30%-এর মতো বামফ্রন্টের ভোট ট্রান্সফার হয়েছিল, যার জন্য 2016-র 10% থেকে বিজেপি 3 বছরের মধ্যে 40%-এ পৌঁছে গিয়েছিল। ওদিকে অপরদিকে বামফ্রন্টের যে 30% ভোট কমে গেছে, মানে একেবারে সমান সমান হয়ে গেছিল, 30 কমেছে, 30 বিজেপির বেড়ে গেছে। তো সেইটাতে ভেবেছিল যে অনায়াসেই হতো আরো 5-7-8% ভোট বাড়িয়ে নেওয়া যাবে, কিন্তু তার জন্য যেটা বিজেপির নেতৃত্ব করার ছিল সেটা কিন্তু করেনি। 18খানা এমপি জেতার পর কিন্তু একটা পূর্ণমন্ত্রী বিজেপি করেনি, বা একজন পূর্ণমন্ত্রীকে রেখে বাংলার জন্য কিছু কাজ করা, বাংলার জন্য কিছু প্রকল্প আনা, এইগুলো করলে তো মানুষ হয়তো বুঝতে পারতো যে বিজেপি বাংলায় ক্ষমতা আসতে চাইছে, বাংলার জন্য কিছু ভাবছে, এরকম একটা মেসেজ হয়তো যেত। কিন্তু সেটার কারণে 21 সালে অমিত শাহ, নরেন্দ্র মোদী ডেলি প্যাসেঞ্জারি করলেন, প্রচুর টাকা বিজেপি খরচা করলো, প্রচুর লোক জড়ো করা হলো, ডেলি রোজ অমিত শাহ মোদীর হচ্ছে প্রোগ্রাম, আজকের এই জেলায় এখানে রোড শো, গাদা গাদা লোক, টাকা দিয়ে বিরিয়ানি জল সমস্ত দিয়ে প্রচুর খরচ হয়েছিল, কিছু বাদ রাখা হয়নি। কিন্তু তা সত্ত্বেও হচ্ছে মুখ থুবড়ে বললে 77 আসনে আপকি বার 200 পার হলো না অমিত শাহ। তো এবার আবার হচ্ছে সেই আসামের ভোট মিটে যাওয়ার পর আবার ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়েছে অমিত শাহ মোদীজির। এবারও বিজেপি প্রচুর খরচা করছে, কিন্তু আমি যেটা বলছি যে পঞ্চায়েতকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে, কারণ অনেকে বিশেষজ্ঞরা আছে টিভিতে বসে প্রচুর আলোচনা করেন, তাদের আমি জানি অনেককে, আমি যেহেতু 30 বছর সাংবাদিকতা করেছি, যে তাদের অনেকেই গ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পঞ্চায়েতের কে কেন্দ্র করে গ্রামে একটা হচ্ছে জনগোষ্ঠী তৈরি হয়ে যায়। পঞ্চায়েত বা সমিতি তাদের যে সুযোগ সুবিধা পঞ্চায়েত থেকে যেগুলো পান, বা যেগুলোর জন্য পঞ্চায়েতের কাছে নিত্য যেতে হয়, পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে বা প্রধানের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, এবং তারা সেই কাজগুলো পেলে তখন তাদের সঙ্গে একটা সেই একটা রেগুলার একটা যোগসূত্র তৈরি হয়। সেই পঞ্চায়েত যতক্ষণ না দখল হয়, কারণ বিজেপি এখন যে 7-8 হাজার পঞ্চায়েত সদস্য রয়েছে, কোনো জায়গাতেই জেলা পরিষদে নেই, সমিতি 2-4টে বিক্ষিপ্ত হবে, যেখানে যেখানে পূর্ব মেদিনীপুরে কিছু আছে, যেখানে উত্তরবঙ্গে আছে, যেখানে বিজেপি বিধায়করা আছে, সেখানে কিছু কিছু জায়গায় পকেটে রয়েছে 2-1টা সমিতি, এবং হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বোর্ডও হচ্ছে, যেখানে এখন বিধায়করা রয়েছে যে 65-70টা বিধানসভা এলাকাতে, সেখানে আছে, বোর্ড আছে। তো এবার যেটা হলো যে এই আপামর যদি 40%-50% পঞ্চায়েত যদি বিজেপি 23 সালে দখল করতে পারতো, বা 2-1টা জেলা পরিষদ এই যে দখল করতে পারলে, সেক্ষেত্রে অনেকটা বোঝা যেত যে পঞ্চায়েত স্তরে কিন্তু ক্ষমতার বিন্যাস হচ্ছে, এবং লোকসভাতে একটু ভালো রেজাল্ট করলে 24 সালে লোকসভাতে বিজেপি এখানে 24 সালে মুখ থুবড়ে পড়লে, একই কারণ হচ্ছে 21-এর ভোট মিটে যাওয়ার পরে 23-এর পঞ্চায়েতে খারাপ করলো বিজেপি, ভালো করলো না, মানে অন্তত ক্ষমতায় আসার জন্য যেটা। 24-এও একইভাবে 12টা এমপি জিতলো, কিন্তু বিজেপি হচ্ছে তার মধ্যে তো কোনো পূর্ণমন্ত্রী করলো না, বাংলার লোককে একটাও মেসেজ দিল না যে আমরা বাংলার জন্য কিছু করতে চাই, এখান থেকে পূর্ণমন্ত্রী দিয়েছি। 12টা এমপি, অনেক রাজ্যে আছে এর থেকে কম এমপি, যে 1টা-2টো করে পূর্ণমন্ত্রী সেখানে রয়েছে, কিন্তু 18টা এমপিতেও পূর্ণমন্ত্রী পেল না বাংলা, 12 জন এমপিতেও হচ্ছে পূর্ণমন্ত্রী পেল না বাংলা, অমিত শাহ মোদীজি
করলেন না, ভাবলেন ফ্লুকের ব্যাপারটা হয়ে যাবে, মিডিয়া একাংশ কিনে নেবো, গদি মিডিয়াদের সঙ্গে রেখে দেবো, সঙ্গে সোশ্যাল মিডিয়া আছে, সব মিডিয়া প্রচারের উপর দাঁড়িয়ে ভোট যখন আসবে প্রচুর টাকা পয়সা ছড়িয়ে লোকজন আনবো, এনে ভিড় করাবো, করি হচ্ছে বেরিয়ে যাওয়া যাবে। তো এবার তো আবার সঙ্গে এসআইআর অস্ত্র রয়েছে। আবার বলেও দিই যে এসআইআর এ যে নাম বাদ পড়েছে, যেটা টার্গেট ছিল সংখ্যালঘু এলাকাতে, আমি শেষ যে দুটো পার্ট, মানে প্রথম দফা খসড়া তালিকা বেরোনোর আগে যে পার্টটা হয়ে গেছে 58 লক্ষ নাম্বার, তারপরে যে দুটো পার্ট চূড়ান্ত তালিকা বেরোনো এবং হচ্ছে অ্যাডজুডিকেশনের যে তালিকাগুলো বেরিয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট, তাতে যে 32 লাখ লোক বাদ পড়েছে, তাতে যে রেশিওটাতে যেটা মুসলিম ভোট কাটার জন্য বলা হয়েছিল যে 17 লক্ষ মুসলিম ভোট কাটা গেছে, তাতে আমি বলছি বিজেপির তেমন কোনো কিছু লাভ হবে না। লাভ হলে কিছু কংগ্রেসের হতে পারে, দু একটা সিপিএম এর হতে পারে, কারণ যেই জেলাগুলোতে এই বাল্ক ভোটটা কাটা গেছে সেখানে বিজেপির এমন ভোট নেই যে এই মুসলিমদের এতটা ভোট কেটে দিলে বিজেপি সেখান থেকে জিতে আসতে পারবে। আমি পরবর্তীকালে যদি সময় সুযোগ হয় আপনাদের সামনে সেই ভিডিও করে আসন দিয়ে আপনাদের দেখাবো যে কোন আসনে কত ভোট কাটা গেছে, এবং সেখানে বিজেপি কোথাও 12%, 18% এরকম ভোট, কোথাও হচ্ছে 8% এরকমও ভোট আছে। এত কম পার্সেন্টেজ ভোট নিয়ে এসআইআর এর নাম বাদ দিলে হচ্ছে বিজেপির পক্ষে সেই আসন জিতে আসা সম্ভব না। মুসলিম ভোট কাটা গেছে বলে বিজেপির লম্পঝম্পের কিছু নেই, কারণ সেখানে যদি গেইন করে কিছু, সেটা হচ্ছে কংগ্রেস করতে পারে বা সিপিএম করতে পারে বা আইএসএফ করতে পারে, জোটে আছে। তো এই কারণেই বলছি যে 170, 177 বলে টলে দেওয়া খুব সহজ, কিন্তু যেখান থেকে ক্ষমতার বিন্যাসটা চেঞ্জ হয়, যেই নিচুতলাটা, যেটা প্রথম হচ্ছে পঞ্চায়েত, গ্রামাঞ্চলে যতক্ষণ না চেঞ্জ হবে, বা শহরাঞ্চলে পুরসভা দখল করা। 2010 সালে আপনারা জানেন, 2009 সালে লোকসভা ভোটের ভালো ফলের পর 2010 সালে কলকাতা কর্পোরেশন দখল করেছিল তৃণমূল, বেশ কিছু পুরসভা দখল করেছিল তৃণমূল, কিন্তু বিজেপির সেসবগুলো হয়নি। 21 সালের ভোটের পরে 23 বা 24 সেই রিফ্লেকশন দেখা যায়নি, বা হচ্ছে 22 সালে যে পুরসভা ভোটগুলো হয়েছে সেখানেও তেমন দাঁত ফোটাতে পারেনি। যার জন্য হচ্ছে এখন অনেকে বলবেন দেখুন যে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, সেইটা হচ্ছে, কিন্তু যদি একটু গ্রাউন্ড লেভেলে স্টাডি করেন, বা গ্রামে যারা পঞ্চায়েত এলাকাতে যারা রয়েছে, বিভিন্ন আসনগুলোতে রয়েছে, সেখানে যদি স্টাডি করেন, দেখবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো দেখবেন যে অনেকটাই মিলে যাচ্ছে। তো জানি না এখন শেষ পর্যন্ত ভোটের রেজাল্ট কে কি বলবে না বলবে, মানে কোথা থেকে কি হবে কেউ জানে না, কিন্তু আমি যেটুকু বুঝি তাতে হচ্ছে যে ক্ষেত্র তৈরি না হলে কিন্তু কোন একটা সরকারকে ওইভাবে সরানো যায় না, হাওয়ায় ভেসে কিন্তু কোনো সরকার চলে যায় না। আর 20-30 লাখ ভোট কেটে দিলেও সরকার যায় না। সরকার যার জন্য হচ্ছে জমি তৈরি করতে হয়, সেই জমিটা 1-2-3 বছর আগে থেকে তৈরি হয়, তা না হলে কিন্তু দুম করে আসলাম, বললাম, মিটিংয়ে দাঁড়িয়ে 170টা পেয়ে যাব, ওটা পাওয়া যায় না। ওই 21-এর মতো আবার হয়তো পুনরাবৃত্তি হতে চলেছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।